আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আমার প্রাণপ্রিয় স্টুডেন্টস। আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে পরমাণুর আকার। পর্যায় সারণীতে পরমাণু আকার বাম থেকে ডানে মানে পর্যায়ে হ্রাস পায় এবং উপর থেকে নিচে বৃদ্ধি পায়, এটা বলে শেষ করছিলাম। আমি কিছু এইচডব্লিউ দিয়েছিলাম। আশা করি সবাই এইচডব্লিউ গুলো করে ফেলেছ। এখন আজকে পড়ব হচ্ছে পর্যায় সারণীর আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে আজকের টপিকটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বা আয়নিজেশন এনার্জি। এখন আয়নীকরণ শক্তি কাকে বলে এটা সবার আগে পার্ট। তারপর আমরা দেখব পর্যায় সারণীর বামে গেলে আয়নীকরণ শক্তি কি পরিবর্তিত হয় এবং উপর থেকে নিচে গেলে কি পরিবর্তিত হয়। তাহলে আমরা প্রথমে শুরু করি আয়নীকরণ শক্তির সংজ্ঞা। যাদের হাতে খাতা কলম আছে তারা কাইন্ডলি আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা তুলে ফেলাও। আয়নীকরণ শক্তি হচ্ছে বা আয়নাইজেশন এনার্জি কোন মোলের সর্ববহিঃস্থ শক্তি স্তরে সবচেয়ে শিথিলভাবে যুক্ত ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আবার বলি, কোন পরমাণুর সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে সবচেয়ে শিথিলভাবে যুক্ত ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। যেমন এটা আমার একটা সোডিয়াম, এর পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2 2s2 2p6 and 3s1। তাহলে আমি জানি সবার বাইরের স্তর হচ্ছে 3s। তাহলে এই 3s থেকে ওই সর্ববহিঃস্থ শেষ ইলেকট্রনটি অপসারণ করে দেব, ত্যাগ করাবো। তাহলে সর্ববহিঃস্থ শেষ ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। একদম সিম্পল, তোমার কাছে 10টা টাকা আছে, 10টা টাকা থেকে আমি একটা টাকা আমি অন্য কেউকে দিয়ে দিব, ঠিক আছে? আমি বা তুমি দিলা, তোমার দিতে বা তুমি যেমনি দিতে চাও না, আমি মনে করো কোনো মতে তোমার কাছ থেকে বের করে নিয়ে আসছি। তাহলে আমার যে শক্তিটা প্রয়োজন হইলো এই শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। সিম্পল বিষয়। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তির প্রয়োজন হচ্ছে সেটি আয়নীকরণ শক্তি। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে আমরা জানি সোডিয়াম প্লাস হয়, আর এখানে যে শক্তিটা লাগবে সেই শক্তিটা হচ্ছে কি আমাদের আয়নীকরণ শক্তি। আশা করি এটা বুঝছি। এখন সোডিয়ামটা ইলেকট্রন ত্যাগ করার পর কিন্তু আবার এটাও কোয়েশ্চেন আসতে পারে যে কোন পরমাণু আয়নীকরণ শক্তি ঘটে গেলে সেটি কি ধনাত্মক আয়নে পরিণত হয় না ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে আমরা এর উপরে রাখলাম যে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন অপসারণ করে তাহলে এটা ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে আমরা আয়নীকরণ শক্তি আরেকবার সংজ্ঞা দিয়ে দিচ্ছি। কোন মৌলের সর্বশক্তি স্তরে সবচেয়ে শিথিলভাবে যুক্ত ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তিটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। এখন পর্যায় সারণী, আমরা পর্যায়ে যাব কিছুক্ষণ আর গ্রুপে যাব। গ্রুপে গেলে আয়নীকরণ শক্তি কি চেঞ্জটা হয় একটু খেয়াল করো। তাহলে প্রথমে পর্যায় সারণীর বাম থেকে ডান মানে পর্যায়, আমরা সবাই জানি বাম থেকে ডান হচ্ছে পর্যায়, বাম থেকে ডান, আর উপর থেকে নিচ হচ্ছে গ্রুপ। মনে করো এটা উপর থেকে নিচ, নিচের দিকে। এটা আমরা জানি যে কোনো পর্যায় সারণীর আমার যে কোনো পর্যায়ে যত বাম দিক থেকে তুমি ডান দিকে যাবা, ঠিক আছে? বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এটা আমরা আজকে জানলাম, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা শিখে পাবো আমরা পরে কেন বৃদ্ধি পায় এটা কারণ আসবো। আর যে ধর্মটা পর্যায়ে বাড়বে এটা অটো, যে ধর্মটা পর্যায়ে বাড়বে সেই ধর্মটা গ্রুপে হ্রাস পাবে।
এটা আমাদের শিখতে হবে। তাহলে পর্যায় সারণী বাম থেকে ডানে গেল, আয়নিক শক্তি বাড়লো। পর্যায় সারণী উপর থেকে নিচে গেলে তোমরা নিজেরাই বলো কি হবে আশা করি? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে। আয়নিক শক্তি কি বৃদ্ধি পাবে এখানে? নো, এদিকে আয়নিক শক্তি কি পাবে? হ্রাস পাবে। এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এখন আমাদের কোয়েশ্চেন আসবে এরকম যে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়? আয়নীকরণ শক্তি পর্যায়ে ও গ্রুপে কিভাবে পরিবর্তিত হয়, এটা আমাদের পার্ট। পরিবর্তিত হয় অবশ্যই উদ্দীপকে কিছু মৌল দেওয়া থাকবে। উদ্দীপকে যে মৌলগুলো দেওয়া থাকবে সে মৌলগুলো অনুসারে আমরা আনসার করব। তো উদ্দীপকে দেখি কি মৌল দেওয়া। আমরা এখন পর্যায়ে আলোচনা করব প্রথম, তারপর গ্রুপে আলোচনা করব ওই দিনের মতোই। তাহলে ওই দিনের মতো যে পার্ট থাকে, তোমরা কিন্তু মনে মনে সবাই জানো আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বাড়ে। যখন কোয়েশ্চেনটা আনসার করব এটা যেন সবার আগে ঠিক থাকে। এটা যদি তুমি উল্টা পাল্টা লাগাই দাও তাহলে কোয়েশ্চেনে আসা মনোযোগ মার্কস তুমি পাবা না। হ্যাঁ, এমন আছে বলে 0 পাইতে পারো। তাহলে আমরা পর্যায়ে বাড়ে, তাহলে আমি একই পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয় আয়নীকরণ শক্তি সেটা আলোচনা করি। পর্যায়ে কিভাবে পরিবর্তিত হয়, প্রথমে আমরা পর্যায় সারণীর কিছু মৌল তোমার সামনে উদাহরণটা দেখাই কেন আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায়। তাহলে আমি প্রথমেই এখানে একটা মৌল দেখলাম, আমি 4টা মৌল লিখবো। এটা কার্বন ধরলাম, এটাকে তুমি ইচ্ছা একই পর্যায়ে যে কোনো মৌল ধরতে পারো। এখানে নাইট্রোজেন, এখানে ধরলাম আমি অক্সিজেন, এখানে ধরলাম হচ্ছে আমি ফ্লোরিন। এটা একই পর্যায়ে সবাই দ্বিতীয় পর্যায়ের সদস্য। এই যে একটা পর্যায়ে, এই যে একটা পর্যায়ে, এখানে একটা এই সবাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সদস্য। এখানে এখন আমি কোশ্চেনে আনসারটা যে দিব, দেওয়ার আগে আমার এখানে কি কি এক জিনিস এটা আমার দেখতে হবে। তাহলে এখানে সবাই একই পর্যায়ের সদস্য, এটা দ্বারা উত্তর হবে না, কারণ একই পর্যায়ের সদস্য এই একটা বৈশিষ্ট্য মিল। আরেকটা মিল আছে, এখানে যদি 2টা ইলেকট্রন থাকে, পরেরটায় আমরা জানি 4টা ইলেকট্রন থাকে, আমরা সবাই পড়ছি এগুলি। প্রথম শক্তি স্তর 2টা, দ্বিতীয় শক্তি 4টা, তাহলে এখানেও 2টা, এখানে হচ্ছে আরেকটা বাড়বে। আবার অক্সিজেন এখানে 2টা, এখানে আরো কিছু বাড়বে, এখানে 2টা, এখানে আরো কিছুক্ষণ বাড়বে, এই যে 7টা। এখন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে 4টা মৌল আমরা লিখলাম, এরা সবাই হচ্ছে একই পর্যায়ের সদস্য। হ্যাঁ, দেখলাম 1 2 1 2। আরেকটা বিষয়, সবারই প্রথম শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে। প্রথম শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে এটার ব্যাখ্যা হবে না আমাদের। একই সংখ্যক ইলেকট্রন থাকে, এগুলি না লেখাই বেটার। তবু ইচ্ছা তোমার ইচ্ছা লিখতেও পারো, কিন্তু এটা কোনো উত্তর না। পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে এটা কোনো উত্তর না, কারণ সবই তো এক। এখন তাহলে চেঞ্জটা দেখতেছি আবার আগের মতোই। শক্তি স্তর 1 থাকলেও যত বাম থেকে ডানে যাবা তত সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বাড়ছে। যেমন 1 2 3 4, 1 2 এনে 5টা, এনে 6টা, এনে 7টা। তাহলে আমরা যত বাম থেকে ডানে যাচ্ছি তত ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে? ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা শিওর, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে কি হয়? স্যার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে আমরা ওই ক্লাসে পড়ে আসছিলাম, সবাই জানো, যত সর্ববহিঃ শক্তি স্তরে ইলেকট্রন বাড়বে তত নিউক্লিয়াসের সাথে ওই সর্ববহিঃ ইলেকট্রনের আকর্ষণ বাড়বে, মানে চার্জ ঘনত্ব বাড়বে। ওই আকর্ষণ ক্ষমতাকে চার্জ ঘনত্ব বলে। তাহলে আমি আবার বললাম, এখানে 4টি ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, যত ইলেকট্রন বাড়তেছে তত আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, চার্জ ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এখন এটা আমরা ওই এটুকু লিখে সম্ভব যে যত ইলেকট্রন বাড়লো, যত ইলেকট্রন সর্ববহিঃ স্তরে বৃদ্ধি পেল, সর্ববহিঃ স্তরে বৃদ্ধি পেল বা বৃদ্ধি পায়, তত আকর্ষণ ক্ষমতা ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে।
আকর্ষণ বাড়ে। এখন তুমি নিজে বলছো তাই এটা থেকে এটা নিউক্লিয়াস আকর্ষণ বেশি, এটা সেন্টারে 7টা প্রোটন, এনে 6টা প্রোটন, এনে 8টা প্রোটন, এনে প্রায় 9টা প্রোটন, তাহলে এখানে আকর্ষণ সবচেয়ে বেশি। তাহলে ঠিক আছে, এবং এটা আকারও ছোট, তাহলে আকর্ষণ সবচেয়ে বেশি হয় এই জায়গা থেকে। তাহলে আমাদের মানে এই জায়গা থেকে ইলেকট্রন ত্যাগ করাতে, মানে মনে করো এটা সাইজটা এরকম হইলো, আমি জাস্ট একটা নিচে একটা শেপ করে দেখালাম, এটা একটা সাইজ, এটা আর একটু ছোট, এটা আর একটু ছোট সাইজ, এরকম আর একটু ছোট। এখন তুমি চিন্তা করে দেখো, আমার কোশ্চেনে আসি, এই আকর্ষণ বাড়ে, এরপরে অংশ লিখবা যে তাহলে তাহলে সবার বাইরের স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে তুমি নিজে চিন্তা করে দেখো কার বেশি শক্তি লাগবে। কার্বন থেকে নাইট্রোজেন ইলেকট্রন ত্যাগ করতে আরো বেশি শক্তি লাগবে, কারণ আকর্ষণ সবচেয়ে বেশি। নাইট্রোজেন থেকে অক্সিজেনের ইলেকট্রন ত্যাগ করতে আরো বেশি শক্তি লাগবে। অক্সিজেন থেকে ফ্লুরিনের শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে আরো বেশি শক্তি লাগবে, কারণ এটার আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে যত বাম থেকে ডানে যাচ্ছি তত তো আকর্ষণ বাইরে যাচ্ছে, আর আকর্ষণ বাড়ার সাথে ইলেকট্রন ত্যাগ করতে শক্তিও কি লাগতেছে, সবচেয়ে বেশি লাগছে। তাহলে যত বেশি শক্তি লাগে তার আয়নের শক্তি বেশি, তাই এই যে আকর্ষণ বাড়ে, তাই লিখে দিবা সবার বাইরের স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে, বাইরের স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, বেশি শক্তির প্রয়োজন হয়, এটা জানলাম, বেশি শক্তির প্রয়োজন হয়। তাই শেষ অংশ, বাম থেকে ডানে আয়নের শক্তি বাড়ে, বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা অংশের উপরে করলাম, এটা কারণ সহ শক্তি বৃদ্ধি পায়। আশা করি সবাই বুঝছো। ঠিক আছে, আকর্ষণ বাড়ছে এই জন্য ইলেকট্রন ত্যাগ বেশি শক্তি লাগছে, আয়ন শক্তি বৃদ্ধি পাইল বাম থেকে ডানে। তাহলে আমি ওয়াটারটা কি দাঁড়ালো এখানে, ওয়াটার মানে ক্রম, এখানে কার্বন থেকে নাইট্রোজেন আয়ন শক্তি বেশি, নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি, অক্সিজেন থেকে ফ্লোরিন বেশি, তাই ফ্লোরিনের আয়ন শক্তি সবচেয়ে বেশি। এইভাবে সবশেষে ক্রমটা দিয়ে দিবা। তারপর আমরা চলে যাই হচ্ছে গ্রুপে, পর্যায়ে আশা করি সবাই বুঝছো। আমরা গ্রুপে আলোচনা করব, গ্রুপের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। আমরা জানি গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে সবসময় আয়নের শক্তি হ্রাস পায়, কারণ পর্যায়ে যেহেতু বৃদ্ধি পাইছে গ্রুপে হ্রাস পায়। কেন গ্রুপে হ্রাস পাই সেটার উত্তর আমি আর একটা মনে দিচ্ছি। এখানে মনে করো এটা হচ্ছে আমাদের লিথিয়াম, লিথিয়াম না দিয়ে দেই বেরিলিয়াম, এখানে দুইটা ইলেকট্রন, এখানেও দুইটা ইলেকট্রন, এটা বেরিলিয়াম, পরটা দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম এখানে দুইটা, এখানে একটা, এখানে হচ্ছে দুইটা, ম্যাগনেসিয়াম পরে হয় ক্যালসিয়াম, এখানে দুইটা, এখানে একটা, এটা ছিল আমাদের উপর থেকে নিচের দিকে একটা পার্ট, এটা গ্রুপ। তাহলে গ্রুপ আমরা যত উপর থেকে নিচের দিকে যাব আয়নের শক্তির মান তত হ্রাস পাবে, কারণ হচ্ছে এখানে যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি তাহলে কি চেঞ্জ হচ্ছে, এখানে যত উপর থেকে নিচে যাচ্ছে একটা করে নতুন নতুন শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, এটা ক্রমণ দুইটা শক্তি স্তর, না তিনটা না চারটা, যত উপর থেকে নিচের দিকে যাবা তত একটা করে নতুন নতুন কি বাড়বে, শক্তি স্তর বৃদ্ধি পাবে। তো নতুন নতুন শক্তি স্তর বৃদ্ধি পেলে সর্বপরিস্থ ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব, দূরত্ব, এই যে দূরত্ব, যত শক্তি স্তর বাড়বে নিউক্লিয়াস থেকে দূরত্ব তত বাড়বে, আর দূরত্ব বাড়লে ওই ইলেকট্রনের থেকে নিউক্লিয়াস আকর্ষণ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাবে, আর আকর্ষণ ক্ষমতা যদি ধীরে ধীরে হ্রাস পায় তাহলে নিউক্লিয়াস ঘনত্ব কমে আসলো, তাহলে আমরা এখান থেকে এই ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তি লাগবে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে আরো কম লাগবে, যেহেতু এর আকর্ষণ ক্ষমতা কম, তাহলে এখান থেকে আরো কম শক্তি লাগবে, কারণ এটা থেকে এটা আরো আকর্ষণ ক্ষমতা কম। এইভাবে আমরা বলে দিতে পারি আমরা যত উপর থেকে নিচের দিকে যাব একই উত্তর আগের মতোই, উপর থেকে নিচের দিকে গেলে গেলে আকর্ষণ ক্ষমতা হ্রাস পায়, তাই সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করাতে কম শক্তি লাগে, শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে
কম শক্তির প্রয়োজন হয়, তাই আয়নিক শক্তির মান হ্রাস পায়। তাই আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে এখানে তিনটা মৌলের ক্রম কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো বেরিলিয়াম, বেরিলিয়াম আয়নিক শক্তি বেশি নিচে দেখলাম যেহেতু হ্রাস পাচ্ছে। তারপর ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আয়নিক শক্তি সবচেয়ে কম, বেরিলিয়াম সবচেয়ে বেশি। এইভাবে আমরা পর্যায় সারণী পর্যায়েও গ্রুপে গেলে আয়নিক শক্তির মান এভাবে হ্রাস করতে পারি বা বৃদ্ধি করতে পারি। এখন আমি এইচডব্লিউ দিচ্ছি, এই এইচডব্লিউ গুলো করবা সবাই। করে কেউ যদি চেক করাতে মন চায়, অনেকে আমাকে ফোনে বা এসএমএস এ জানাচ্ছে যে স্যার আপনার দেওয়া এইচডব্লিউ গুলো আমরা কিভাবে চেক করাবো। হ্যাঁ, আমার মেসেঞ্জার আইডি আছে মাহমুদুল হাসান রাজীব, এটা হচ্ছে মেসেঞ্জার আইডি। এখানে তুমি তোমার এইচডব্লিউ পিক করে আমার এনে পাঠিয়ে দাও বা এসএমএস করে পাঠিয়ে দিতে পারো। তোমার যেভাবে ইচ্ছা, তুমি যে ইচ্ছা থাকে তুমি চেক করানো, সেটা চেক করতে পারবো আশা করি। তাহলে এখন আমরা এটাও করে নিলাম। এখন এইচডব্লিউ দিচ্ছি হচ্ছে, এখানে দিলাম কার্বন, এখানে দিলাম হচ্ছে ফ্লোরিন, এখানে দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম বা পটাশিয়াম। এই উদ্দীপকের 4টি মৌলের এইচডব্লিউ উদ্দীপকের 4টি মৌলের আয়নীকরণ শক্তির তুলনামূলক আলোচনা করো। এই ইম্পর্টেন্ট, এরকম যে কোনো পার্ট দিবে আয়নীকরণ শক্তির তুলনামূলক আলোচনা করো। এটার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, হ্যাঁ আমরা কিন্তু ব্যতিক্রম গুলো পরে শিখবো স্কুলে এসে। তো শক্তি তুলনামূলক আলোচনা করো, এটা 4 আসবে আশা করি। উচ্চ দক্ষতামূলক কোশ্চেন, এটা সবাই তোমরা করে আমাকে জানাবা। হ্যাঁ, সবাই এটা করো।